গল্পের নাম মুক্তি। একসময় মিতালি ছিলেন গ্রামের মঞ্চের উজ্জ্বল নক্ষত্র। 1980 সালের সেই দিনগুলিতে যখন তিনি নাটকের মঞ্চে হাসিমুখে দাঁড়াতেন, দর্শকরা মুগ্ধ হয়ে যেত তার অভিনয় আর আত্মবিশ্বাস দেখে। সেই স্মৃতি এখন কেবলই ফিকে হয়ে যাওয়া একটি পুরনো ছবির মতো। এখন তার জীবন মঞ্চ বদলে গেছে। সেটি হলো তার মধ্যবিত্ত সংসার। এখন তাকে অভিনয় করতে হয় প্রতিদিন, কিন্তু তার দর্শকদের কাছে সেই অভিনয়ের কোনো মূল্য নেই। 2025 সালের এক হিমেল শীতের ভোরে, ঘড়িতে তখন বাজে 5টা 30। সেই সময় 50 বছর বয়সী মিতালি উঠে বসলেন। গত রাত থেকে তার মাইগ্রেনের অসহ্য ব্যথা শুরু হয়েছে। মাথা যেন দুপাশ থেকে ছিঁড়ে যাচ্ছে, বমি বমি ভাব। কিন্তু এই ব্যথা নিয়ে শুয়ে থাকার বিলাসিতা এই সংসারে তার নেই। তিনি ঠান্ডা জল দিয়ে চোখে মুখে ঝাপটা দিলেন। তারপর নিজের হলুদ শাড়ির আঁচলটা কষে টেনে বেঁধে নিলেন, যেন সমস্ত কষ্ট আর অসুস্থতা সেই ভাঁজের আড়ালে লুকিয়ে থাকে। এই শাড়ির ভাঁজই ছিল তার মানসিক প্রতিরক্ষার প্রতীক। রান্নাঘরে এসে গ্যাস জ্বালিয়ে তিনি দ্রুত চা বসালেন। হাত সামান্য কাঁপছে, তবুও কাজে কোনো ছেদ নেই। কড়া চা বানিয়ে নিয়ে গেলেন শ্বশুরমশাইয়ের ঘরে। শ্বশুরমশাই বিরক্তি নিয়ে জেগে উঠলেন। মিতালিকে সামান্য দেরিতে দেখেই তিনি অভিযোগ করতে শুরু করলেন। আজ এত দেরি কেন? 5টা 45-এর পর চা খেলে কি আর আমার শরীর ভালো থাকে? মিতালি শুধু মৃদু হেসে বললেন, শরীরটা একটু খারাপ লাগছিল বাবা, তাই উঠতে দেরি হয়ে গেছিল, তাই একটু দেরি হলো। শ্বশুরের কাছে মিতালির এই সামান্য কষ্টের কোনো গুরুত্ব ছিল না। সকাল 8টায় ডাইনিং টেবিলে শুরু হলো দ্বিতীয় পর্বের মঞ্চায়ন। স্বামী অরবিন্দ, বয়স 52, তিনি খবরের কাগজ পড়ছেন মন দিয়ে। মেয়ে অনুরাধা, বয়স 25, সে ল্যাপটপে ব্যস্ত। মিতালি রান্নাঘরে অল্প অল্প করে লুচি ভাজছিল এবং ফাঁকে ফাঁকে এসে মেয়েকে এবং তার স্বামীকে দিয়ে যাচ্ছিল খাবারের জন্য। গ্যাসের তাপ আর মাইগ্রেনের যন্ত্রণা তাকে কাবু করেছে। মিতালি যখন তার স্বামী অরিন্দমকে লুচি পরিবেশন করল, তখন অরিন্দম সংবাদপত্র থেকে মুখ না তুলেই বললেন, মিতালি, লুচিগুলো কি আজ একটু বেশি তেল টেনেছে? তেল আজকাল কত ক্ষতিকর জানো না? ঠিক তখনই অনুরাধা তার বন্ধুর সাথে ফোনে কথা বলতে শুরু করলো। আমি বিয়ে করব না, এই দাসত্ব আর সহ্য হয় না। সারাদিন রান্না, কাপড় কাচা, আমি মমের মতো হতে পারবো না। মিতালি থমকে গেলেন। তার সারা জীবনের নিঃস্বার্থ ত্যাগ আজ মেয়ের কাছে দাসত্ব হিসেবে গণ্য হলো। তিনি সেই নীরব তীব্র অপমানটুকুও চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন। তার খুব কষ্ট হচ্ছিল, বুকের ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছিল। দুপুরের দিকে মাইগ্রেনের ব্যথাটা এতটাই বেড়েছিল যে মিতালি আর সহ্য করতে পারল না। সে সিদ্ধান্ত নিল যে সে ডাক্তারের কাছে যাবে। তারপর সে অরিন্দমকে ফোন করল। অরিন্দমকে ফোন করতেই বিরক্তি ঝরে পড়ল তার কণ্ঠে। আমি মিটিংয়ে আছি, অনুকে বলো না। আর একটা কথা, আমার দুপুরের খাবার ঢাকা আছে তো? তারপর মিতালি একা একাই রিস্কায় চেপে ডাক্তারের চেম্বারে পৌঁছালেন। ডাক্তার পরীক্ষা করে জানালেন মিতালির গ্যাস্ট্রিক আলসার গুরুতর হয়েছে এবং মাইগ্রেন সম্পূর্ণই মানসিক চাপের ফল। ডাক্তার কঠোরভাবে নির্দেশ দিলেন, আপনাকে মানসিক চাপ একদম নেওয়া চলবে না, সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন। মিতালি একা সেই কঠিন সত্য শুনলেন। তার পাশে কেউ ছিল না। হাসপাতাল থেকে ফিরে মিতালি গলির মুখে এসে দাঁড়ালেন। তিনি ক্লান্ত। তিনি এবার শাড়ির ভাঁজটি ধরলেন, তবে কষ্ট লুকানোর জন্য নয়, বরং দৃঢ় সংকল্প নিয়ে। তিনি আর কারো জন্য হাসবেন না, হাসবেন নিজের জন্য। তিনি ফ্ল্যাটে ঢুকলেন। সেই সময় শ্বশুরমশাই ঘরের ভেতর থেকে ডাকলেন। মিতালি রান্নাঘরে না গিয়ে সোজা ড্রয়িং রুমে গেলেন। তিনি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, বাবা, অনুরাধা, অরিন্দম, একটু বসো, আমার কিছু কথা বলার আছে। পরিবারের সবাই চমকে উঠল। মিতালি সাধারণত এমনভাবে তো কথা বলে না, সে কেন এরম করছে? তারপর মিতালি বলল, আমি আজ ডাক্তারের কাছে গিয়েছিলাম। আলসার এবং স্ট্রেস ইনডিউসড মাইগ্রেন। ডাক্তার আমাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। আমি আগামীকাল থেকে 1 সপ্তাহ কোনো কাজ করব না।
এই কথা শুনে অরিন্দম ও অনুরাধা তো হতভম্ব। তাহলে কে করবে? অনুরাধা জিজ্ঞাসা করল। মিতালি শান্তভাবে জবাব দিলেন, সেটা তোমাদের সমস্যা। রান্না করা, দাদুর যত্ন, ঘর গোছানো, এসব কাজ আমি এতদিন নিঃশব্দে করে গেছি। এখন তোমরা পালা করে নাও। তোমরা যখন আমাকে দাসত্ব করতে দেখেছ, তখন এই দাসত্বের মূল্য কতটুকু সেটাও এবার বুঝতে পারবে। আর বেশি দিন তো না, মাত্র 7 দিন। পরের দিন ভোর 6টা, অ্যালার্ম বাজছে। অরিন্দম অপ্রস্তুতভাবে উঠেছেন। তাকে চা বানাতে গিয়ে ফ্রিজ ঘাঁটতে হচ্ছে। দাদুর ঘরে তিনি সঠিক ঔষধ খুঁজে পাচ্ছেন না। অন্যদিকে মিতালি গভীর ঘুমে। সকাল 9টা নাগাদ অনুরাধা দেখল অরিন্দম আলু পোড়াতে গিয়ে প্রায় রান্নাঘর ধোয়া ধোয়া করে ফেলেছেন। অনুরাধার রাগ কমে যায়। এক ধরনের অসহায়ত্ব তৈরি হয়। সে দাদুর ঘরে গেল। দাদু ওষুধ খাননি বলে অস্থির। অনুরাধা দ্বিধা নিয়ে দাদুর পা টিপে দিতে শুরু করলো। 7 দিন পর মিতালি এখন অনেক সতেজ। অরিন্দম এখন প্রতিদিন বাজার করে আনেন এবং রান্নাঘরের প্রাথমিক কাজগুলো শিখেছেন। অনুরাধা দাদুর জন্য গরম জল করে পা সেকিয়ে দিচ্ছে। অরিন্দম কফি নিয়ে মিতালির পাশে এসে বসলেন। মিতালি, এই নাও তোমার কফি। আমি আজ জানতে পারলাম তোমার মাইগ্রেন কতটা কষ্ট দেয়। দুঃখিত, আমি কখনো মনোযোগ দিইনি। অনুরাধা ল্যাপটপ বন্ধ করে বলল, মা, আজ আমি দাদুকে গল্প শুনিয়েছি। আর আমার মনে হচ্ছে তোমার স্বাধীনতাটা দাসত্ব ছিল না, ওটা ছিল নিঃস্বার্থ ভালোবাসা। দাদু ঘর থেকে বেরিয়ে এলেন। তিনি নম্রভাবে বললেন, বৌমা, কাল থেকে তুমি আর চা করতে যেও না। অনু আমারটা করে দেবে। আর তুমি যদি আজ একটু আমার ঘরে এসে বসো, পুরনো দিনের একটা গল্প শোনাও আমাকে। মিতালির চোখ ভরে এলো। এ চোখের জল আর যন্ত্রণার নয়, এই চোখের জল সম্মানের। তিনি উঠে দাঁড়িয়ে নিজের হলুদ শাড়ির আঁচলটা ধরলেন। তিনি হাসি মুখে বললেন, নিশ্চয়ই বাবা, আসছি। কিন্তু তার আগে আমার জন্য চা করার ভারটা অরিন্দম নিক। অরিন্দম হাসি মুখে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। মিতালি আর অনুরাধা একে অপরের হাত ধরলেন। মিতালি এবার নিজের মঞ্চে অভিনয় করছেন, কিন্তু এখানে তিনি সত্যিকারের নায়িকা। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও গল্প পেতে।